এর আগের ভিডিওতে আমরা যেখানে শেষ করেছিলাম, আজকের ভিডিওতে আমরা তারপর থেকে শুরু করব। তো আজকের ভিডিওর প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পলিথিন বা পলিইথিলিন। এখান থেকে আমরা শুরু করব। তো দেখো, পলিথিন বা পলিইথিলিন এর উৎপাদন আমরা মোটামুটি হয়তো ফার্স্ট কিংবা সেকেন্ড ভিডিওতে আলোচনা করা হয়েছে। এখানে আরও ডিটেলস আলোচনা করা হবে। হাই ডেন্সিটি পলিইথিলিন, লো ডেন্সিটি পলিইথিলিন কীভাবে উৎপাদন করা হয় সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো দেখো, পলিথিন বা পলিইথিলিন এটা তৈরি করার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে, মানে আমাদের যে মনোমার অণুর প্রয়োজন হবে, সেই মনোমার অণুটা হবে বিশুদ্ধ ইথিলিন গ্যাস, বা আমরা বলতে পারি অতি বিশুদ্ধ ইথিলিন। এবার দেখো, আমরা যে পলিথিন বা পলিইথিলিন তৈরি করব, এটা মূলত দুই প্রকার, মানে বাণিজ্যিক উপায়ে মূলত দুই প্রকারের পলিথিন বা পলিইথিলিন তৈরি করা হয়। তো আমি এখানে লিখছি মূলত দুই প্রকারের পলিইথিলিন তৈরি করা হয়, মানে বাণিজ্যিক উপায়ে মোটামুটি দুই প্রকারের পলিইথিলিন তৈরি করা হয়। এক নম্বরে যেটা আমরা বলবো লো ডেন্সিটি পলিইথিলিন, যেটা আজকে আমরা আলোচনা করব, এবং দু নম্বরে আমরা দেখব হাই ডেন্সিটি পলিইথিলিন। একে একে আমরা শুরু করছি। প্রথমে দেখো, আমরা দেখব লো ডেন্সিটি পলিইথিলিন। তো এখানে আমি পয়েন্ট করছি এক নম্বরে লো ডেন্সিটি পলিইথিলিন। এর ঘনত্ব হচ্ছে তোমার কম, সেই জন্য এটাকে আমরা বলবো নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন আমরা তৈরি করব। তো এর জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অতি বিশুদ্ধ ইথিলিন গ্যাস। ইথিলিন বলতে আমরা যেটাকে বলে থাকি CH2 ডবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিলিন। এবং এখানে আমি লিখছি এটা হচ্ছে তোমাদের ইথিলিন গ্যাস, এবং এটা আমরা নিয়ে নেবো N টাইমস। আচ্ছা, এর জন্য আমাদের লো ডেন্সিটি পলিইথিলিন উৎপাদনের জন্য আমাদের হাই টেম্পারেচার এবং হাই প্রেসারের প্রয়োজন হবে। দেখো, এখানে আমাদের টেম্পারেচার নিতে হবে 170 থেকে মোটামুটি 250 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের টেম্পারেচার নিতে হবে। আর প্রেশার নিতে হবে মোটামুটি 1000 থেকে 3000 ATM প্রেশার প্রয়োজন। তাহলে কী হবে, ইথিলিন গ্যাসগুলো যুক্ত হবে এবং পলিইথিলিন তৈরি হবে। তো পলিইথিলিন কীভাবে তৈরি হবে এগুলো তো তোমাদের আমি এর আগের ভিডিও যারা দেখেছো তারা জানো। এখানে আমরা কি করব, এখানে এই বন্ডটাকে আমরা ব্রেক করব, মানে এই বন্ডটাকে ভাগ করব, এবং ইথিলিন অণু পরপর যুক্ত হতে থাকবে। কীভাবে যুক্ত হবে আমরা এইভাবে লিখব CH2 বন্ড CH2, এবং এটা চলতেই থাকবে, মানে এটাই রিপিট হতে থাকবে। তো এখানে আমরা কি লিখে দেবো N। বোঝা গেছে? তাহলে দেখো, ইথিলিন গ্যাস ছিল, ইথিলিন গ্যাস থেকে এখানে এটা তৈরি হলো পলিইথিলিন। আমি এখানে লিখছি এটা হয়ে গেছে আমাদের পলিইথিলিন। আর পলিইথিলিন এটা কিন্তু সলিড মানে কঠিন পদার্থ, কঠিন প্লাস্টিক। তাহলে দেখো, গ্যাস থেকে এখানে সলিড প্রিপারেশন হলো, মানে গ্যাসের মলিকিউলগুলো যুক্ত হয়ে এখানে সলিড তৈরি হলো। তো এটাই হচ্ছে আমাদের লো ডেন্সিটি পলিইথিলিন। তো এখন আমরা দেখব হাই ডেন্সিটি পলিইথিলিন, অর্থাৎ উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন আমরা তৈরি করব। আমাদের প্রসেসটা সেই একই রকমের হবে, পার্থক্য শুধু একটা জায়গাতে থাকবে। আমি এখানে প্রথমেই CH2 বন্ড CH2 মানে ইথিলিন গ্যাস নিয়ে নিলাম। এর আগেরটাতে দেখো, আমরা এখানে হাই প্রেসার ইউজ করেছিলাম এবং এখানে আমরা হাই টেম্পারেচার ইউজ করেছিলাম। এক্ষেত্রে এতটা পরিমাণ হাই প্রেসার এবং এত বেশি পরিমাণ হাই টেম্পারেচার ইউজ করার কোনো প্রয়োজন নেই। এটাতে উষ্ণতার প্রয়োজন হবে, টেম্পারেচারের প্রয়োজন হবে মোটামুটি এই 70 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এখানে প্রয়োজন পড়বে। এবং এর সঙ্গে সঙ্গে যদি আমরা প্রেসারের কথা বলি, প্রেসারের প্রয়োজন পড়বে 3 থেকে 10 অ্যাটমসফিয়ার ATM চাপ আমাদের এখানে প্রয়োগ করতে হবে। আচ্ছা, এর জন্য আমাদের একটা অনুঘটকের প্রয়োজন হবে, যেটাকে আমরা বলবো জিগলার ন্যাটা অনুঘটক, ক্যাটালিস্ট। ওটার আমাদের প্রয়োজন হবে জিগলার ন্যাটা ক্যাটালিস্ট। তো দেখো, জিগলার ন্যাটা ক্যাটালিস্ট কি সেটা পরে আসছি, আগে দেখিনি কি তৈরি হবে। তৈরি এইরকমই হবে, আমরা লিখবো এইভাবেই লিখবো যে CH2 বন্ড CH2, এবং এটাই বারবার রিপিট হতে থাকবে। তাই জন্য এখানে আমরা লিখে দেবো N। এটা কি তৈরি হলো, এটা তৈরি হলো আমাদের হাই ডেন্সিটি পলিইথিলিন। এখানে লিখছি হাই ডেন্সিটি পলিইথিলিন। আচ্ছা, এক্ষেত্রে এটা কি তৈরি হয়েছিল, এক্ষেত্রে এটা তৈরি হয়েছিল লো ডেন্সিটি পলিইথিলিন। তৈরি হয়েছিল, আর এক্ষেত্রে এটা তৈরি হলো হাই ডেন্সিটি পলিইথিলিন। এবার আমরা দেখব জিগলার ন্যাটা ক্যাটালিস্ট। এই যে আমরা লিখেছি জিগলার ন্যাটা ক্যাটালিস্ট, এটা অ্যাকচুয়ালি কি। দেখো, ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম, এখানে আমরা লিখছি ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম, এবং এর সাথে সাথে টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড,
টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড, এটাকে আমরা বলে থাকি তোমার জিগলার ন্যাটা ক্যাটালিস্ট। এবার ট্রাই ইথাইল অ্যালুমিনিয়ামটা কি এভাবে লেখা হয়, ট্রাই ইথাইল অ্যালুমিনিয়ামটাকে এখানে লিখবে অ্যালুমিনিয়াম, এবং ট্রাই ইথাইল বলতে C2H5 গ্রুপ, ইথাইল গ্রুপ বলতে C2H5 গ্রুপ। কটা আছে? 3টা আছে, তাহলে এখানে লিখবো 3টে। আচ্ছা, এটা হলো আমাদের ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম, এবং এর সাথে সাথে আমরা নেবো কি টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড। টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড বলতে TiCl4, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড। এটাকে আমরা বলে থাকি জিগলার ন্যাটা ক্যাটালিস্ট। আচ্ছা, জিগলার ন্যাটা ক্যাটালিস্ট আমি এখানে 2 নম্বর লিখছি, 2 নম্বরে লিখছি ডাই ইথাইল অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ডাই ইথাইল অ্যালুমিনিয়াম ক্লোরাইড বলতে, ডাই ইথাইল বলতে তোমাদের আগে লিখিনি অ্যালুমিনিয়ামের সঙ্গে ইথাইল গ্রুপ যুক্ত আছে দেখো 2টো, কারণ এখানে বলা হয়েছে ডাই ইথাইল, তাহলে ডাই ইথাইল হলো অ্যালুমিনিয়াম, আর ক্লোরাইড বলতে এখানে Cl ক্লোরিন লাগানো আছে ক্লোরাইড, তাহলে এটা হলো আমাদের ডাই ইথাইল অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এবং এর সাথে সাথে আমরা নেবো টাইটেনিয়াম, এটা ছিল দেখো টেট্রাক্লোরাইড, এখানে আমরা নেবো ট্রাইক্লোরাইড বলতে TiCl3। তাহলে জিগলার ন্যাটা ক্যাটালিস্ট কি? একটা ছিল ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম আর টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড, এই দুটোকে একসঙ্গে আমরা বলবো জিগলার ন্যাটা ক্যাটালিস্ট, কিংবা আমরা বলবো ডাই ইথাইল অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড, এই দুটোকে আমরা একসঙ্গে কি বলে থাকবো? আমরা বলে থাকবো জিগলার ন্যাটা ক্যাটালিস্ট। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা যেগুলো পড়লাম সেটা হচ্ছে হাই ডেন্সিটি পলিইথিলিন এবং লো ডেন্সিটি পলিইথিলিন, এদের মধ্যে যে পার্থক্য সেটা তোমরা বই থেকে পেয়ে যাবে। আমি হালকা করে একটু বলে দিচ্ছি, পার্থক্য বলতে আমি ব্যবহারগুলো একটু বলছি। দেখো, লো ডেন্সিটি পলিইথিলিন এটা অনেকটা মানে অনেক পাতলা, আর হাই ডেন্সিটি পলিইথিলিন এটা অনেকটা শক্ত। যেমন ধরো, লো ডেন্সিটি পলিইথিলিন কোন কোন কাজে ব্যবহার করা হয়? বিভিন্ন টাইপের কুইজ বোতল, খেলনা, তারপর নমনীয় পাইপ, এই ধরনের দ্রব্য প্রস্তুতির জন্য আমরা লো ডেন্সিটি পলিইথিলিন ব্যবহার করে থাকি। আর হাই ডেন্সিটি পলিইথিলিন আমরা কখন ব্যবহার করব? বিভিন্ন টাইপের তোমার খেলনা, বালতি, মগ বা জলের যে পাইপগুলো হয় মোটা পাইপ, সেগুলো প্রস্তুতির জন্য আমরা হাই ডেন্সিটি পলিইথিলিন আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এটা আপাতত আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা দেখব পলিপ্রোপিলিন উৎপাদনের জন্য আমাদের যে মনোমারের প্রয়োজন হবে, যে মনোমারটার প্রয়োজন হবে সেটা হবে অতি বিশুদ্ধ প্রোপিলিন আমাদের প্রয়োজন হবে। এবার দেখো, এই যে অতি বিশুদ্ধ প্রোপিলিন কোথা থেকে পাওয়া যাবে? মানে প্রোপিলিন কোথা থেকে পাওয়া যাবে? প্রোপিলিন আমরা পাই পেট্রোলিয়াম পরিশোধনের সময় আমরা প্রোপিলিন পাই। আচ্ছা, প্রোপিলিনের উৎস কি? আমি এখানে লিখে দিচ্ছি। প্রোপিলিনের উৎস বলতে, সেটা হচ্ছে আমাদের পেট্রোলিয়াম পরিশোধনে উপজাত দ্রব্যরূপে আমরা কি পাই? পেট্রোলিয়াম পরিশোধনে উপজাত দ্রব্যরূপে আমরা প্রোপিলিন পেয়ে থাকি। আমরা কি পাবো? আমরা পাবো প্রোপিলিন পেয়ে থাকবো, এবং এই প্রোপিলিনটা আমরা ইউজ করব পলিপ্রোপিলিন তৈরি করার জন্য। এই প্রোপিলিন অণুই আমরা ইউজ করব পলিপ্রোপিলিন তৈরি করার জন্য। তো দেখো, পলিপ্রোপিলিন আমরা কী করে তৈরি করবো? প্রোপিলিন থেকে প্রথমত আমরা প্রোপিলিন অণু নিয়ে নেবো। প্রোপিলিন অণুর সংকেত তোমরা জানো, C বন্ড C। এখানে একটাতে হবে ডবল বন্ড, বুঝতে পারছো? মানে একটা কার্বনের সঙ্গে এখানে ঠিক ডবল বন্ড। তাহলে এখানে এবার হাইড্রোজেন দিয়ে ফিল আপ করো CH2, এখানে হবে CH, আর এখানে হবে আমাদের CH3। এটা আমরা নিয়ে নেবো N টাইমস। এবার দেখো, এখানে আমাদের কী লাগছে? এখানে আমাদের প্রয়োজন হবে 5 থেকে 25 অ্যাটমসফিয়ার প্রেশার, এবং আমাদের প্রয়োজন হবে 60 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের প্রয়োজন হবে। এবং এর সাথে সাথে আমাদের প্রয়োজন হবে ওই জিগলার ন্যাটা ক্যাটালিস্ট বলতে ফর এক্সাম্পল ধরো এটা আমাদের প্রয়োজন হবে। এখানে আমি লিখে দিচ্ছি, দেখো Al C2H5 ভোল্টওয়াইজ, আর এখানে হবে তোমার Cl, এটাকে আমরা বলে থাকবো ডাই ইথাইল অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের কি প্রয়োজন? ওই যে টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড TiCl3, এগুলো দিলে আমাদের কি হবে? আমাদের এই প্রোপিলিন থেকে আমরা কি পাবো? পলিপ্রোপিলিন পাবো। তাহলে পলিপ্রোপিলিনটাকে আমরা কীভাবে লিখবো? আমরা এইভাবে লিখছি, দেখো এই যে CH3টাকে আমরা নিচের দিকে নামিয়ে দেবো, হয়েছে? এই যে CH3টাকে, আচ্ছা এটাকে আমি এভাবে লিখছি, হ্যাঁ এভাবে লিখছি যে C ডবল বন্ড C, আর এখানে লিখছি C। এবার দেখো এখানে CH3, এখানে হবে CH, আর এখানে হবে আমাদের CH2, এভাবে লিখলাম। দিয়ে দেখো এইভাবে দেখাচ্ছি। প্রথমত কথা, এই বন্ডটা ভেঙে যাবে, C ডবল বন্ড TCটা এটা প্রথমে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আর নিচের দিকে আমি এখানে CH3 করে দিলাম, এটা হলো। আর এদিকে একটা বন্ড তৈরি হবে,
মানে এইটা চলতেই থাকবে। কি লিখবো, এখানে লিখবো আমরা CH2, আর এখানে আছে দেখো CH, তাহলে এখানে লিখবো আমরা CH, এবং এটাই বারবার রিপিট হবে। এবং এইভাবেই আমরা এই প্রোপিলিন থেকে আমরা পলিপ্রোপিলিন পাবো। এটা কি, এটা হচ্ছে প্রোপিলিন। আর এই যেটা তৈরি হয়েছে, এই যেটা তৈরি হলো, এটাকে আমরা বলে থাকি পলিপ্রোপিলিন। বোঝা গেল? তাহলে আমাদের এই প্রোপিলিন থেকে পলিপ্রোপিলিন তৈরি হলো। তো দেখো পলিপ্রোপিলিন এর ঘনত্ব, পলিপ্রোপিলিনের ঘনত্ব বলতে ডেনসিটি, এর ঘনত্ব খুবই কম। আর কোনো জিনিসের যদি ঘনত্ব কম হয় তাহলে সেটা হয়ে যায় তোমার হালকা। সেটা কি হয়, সেটা হয় হালকা। তাহলে পলিপ্রোপিলিনের ঘনত্ব কম, তাই জন্য পলিপ্রোপিলিন কি হয়, পলিপ্রোপিলিন খুব হালকা হয়। এবার পলিপ্রোপিলিনের ব্যবহার কি? পলিপ্রোপিলিন ব্যবহার করা হয় ওই জলের পাইপ, জলের ট্যাঙ্ক, সিট কভার, বালতি, মগ ইত্যাদি তৈরি করতে আমাদের এই পলিপ্রোপিলিন ব্যবহার করা হয়। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা দেখব পিভিসি। পিভিসি বলতে পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি উৎপাদন। আচ্ছা, এখন আমরা দেখব পলিভিনাইল অর্থাৎ পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড আমরা কী করে তৈরি করব, মানে পিভিসি কী করে উৎপাদন করব। দেখো এর জন্য আমাদের প্রয়োজন হবে মনোমার। যে মনোমারটার প্রয়োজন হবে সেটাকে আমরা বলে থাকি ভিনাইল ক্লোরাইড। সেটাকে আমরা কী বলবো, ভিনাইল ক্লোরাইড। আচ্ছা, ভিনাইল ক্লোরাইডটাকে আমরা কীভাবে লিখবো, আমরা এইভাবে লিখবো C+C, এর সঙ্গে যদি Cl যুক্ত থাকে তাহলে এটাকে আমরা বলবো ভিনাইল ক্লোরাইড। হাইড্রোজেন তোমরা এমনি অ্যাডজাস্ট করে নিতে পারবে, এখানে হবে CH আর এখানে হবে CH2, এটা হলো আমাদের ভিনাইল ক্লোরাইড। তো আমরা দেখবো পলিভিনাইল ক্লোরাইড উৎপাদন। তার আগে আমরা দেখবো ভিনাইল ক্লোরাইড আমরা কী করে তৈরি করব। ভিনাইল ক্লোরাইড আমরা কোথা থেকে পাবো, এই যে ভিনাইল ক্লোরাইড আমি লিখছি, ভিনাইল ক্লোরাইড উৎপাদনের জন্য আমাদের দুটো প্রসেস হতে পারে। একটা প্রসেস হচ্ছে ইথিলিন ডাইক্লোরাইডের, এখানে আমি লিখছি দেখো ইথিলিন ডাইক্লোরাইড, ইথিলিন ডাইক্লোরাইডের তাপীয় বিয়োজন, ইথিলিন ডাইক্লোরাইডের তাপীয় বিয়োজন, এই একটা প্রসেসে আমরা ভিনাইল ক্লোরাইড পেতে পারি। ইথিলিন ডাইক্লোরাইড বলতে দেখো ধরে নাও ইথিলিনটাকে আমরা কীভাবে লিখে থাকি, CH2, এটা হচ্ছে ইথিলিন। ডাইক্লোরাইড বলতে এখানে একটা Cl যুক্ত থাকবে এবং এখানে একটা Cl যুক্ত থাকবে। আর যদি Cl যুক্ত থাকে তাহলে আমাদের এখানে ওই সিঙ্গেল বন্ড হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা কীভাবে লিখবো, ইথিলিন ডাইক্লোরাইড থেকে CH2 বন্ড CH2 হয়েছে। আচ্ছা, এখানে আমরা লিখছি দেখো Cl আর এখানে লিখছি দেখো Cl, এটা হচ্ছে আমাদের ইথিলিন ডাইক্লোরাইড। এর তাপীয় বিয়োজন বলতে এটাকে আমরা হিট দেবো, মানে তাপ দেবো। কত দেবো, মোটামুটি 450 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমরা যদি দিয়ে দিই তাহলে আমরা এই ইথিলিন ডাইক্লোরাইড থেকে আমরা ভিনাইল ক্লোরাইড পাবো। মানে এটা পাবো, কি পাবো, ওই CH2 ডবল বন্ড CH বন্ড Cl, এটা আমরা পেলাম। আচ্ছা, ভিনাইল ক্লোরাইডকে পাওয়ার আর একটা উপায় আছে, সেটাও আমরা দেখব। সেটা হচ্ছে 2 নম্বর হচ্ছে মার্কিউরিক আয়নের উপস্থিতিতে। কি বললাম, মার্কিউরিক আয়নের উপস্থিতিতে। আমি এখানে লিখছি মার্কিউরিক আয়নের উপস্থিতিতে অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়া যদি ঘটানো হয় তাহলে আমরা ওই ভিনাইল ক্লোরাইড পাবো। কীভাবে পাবো, প্রথমে দেখো আমরা লিখছি অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনটাকে এভাবে লিখে থাকি আমরা HC ট্রিপল বন্ড CH, এটা হলো অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের সঙ্গে আমরা কী নেবো, মার্কিউরিক আয়ন নেবো। মার্কিউরিক আয়ন বলতে Ag2+, এর সঙ্গে কাকে নিতে হয়, হাইড্রোজেন ক্লোরাইড বলতে HCl। আর এর সঙ্গে আমাদের টেম্পারেচার লাগবে 160 থেকে 160 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমাদের প্রয়োজন হবে। বোঝা গেছে? তাহলে আমরা এটা থেকে আমরা কোথায় পাবো, মানে এটা পাবো, মানে ভিনাইল ক্লোরাইড পাবো, CH2 ডবল বন্ড CH বন্ড Cl, এটা আমরা পেয়ে যাবো। আচ্ছা, তার মানে এটা আমরা পেলাম, অর্থাৎ আমরা কি পেলাম, ভিনাইল ক্লোরাইড পেলাম। এবার আমরা দেখব ভিনাইল ক্লোরাইড থেকে আমরা কিভাবে পিভিসি তৈরি করতে পারবো। তাহলে এখন আমরা দেখব যে ওই পিভিসি উৎপাদনের জন্য আমরা এই যে পেয়েছি ভিনাইল ক্লোরাইড, সেটা আমরা নিয়ে নিলাম। কতটা নেবো, N টাইমস নেবো, এবং N টাইমস নিলে এটাকে তাপ দিতে হবে, এবং তাপ দিলে কত দিতে হবে, মোটামুটি 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড যদি টেম্পারেচার দিই তাহলে ভিনাইল ক্লোরাইড থেকে আমরা পিভিসি পেয়ে যাবো। কীভাবে লিখবো, এভাবে লিখবো CH2 বন্ড CH, আর এই যে Clটা আছে, Clটাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছি, নিচের দিকে নামালাম, হয়েছে। আর ডবল বন্ডটাকে, এই যে ডবল বন্ড আছে, এই ডবল বন্ডটাকে সিঙ্গেল বন্ড করলাম, এবং এটা চলতেই থাকবে। এটা কি হবে, এটা চলতেই থাকবে, এবং এখানে লিখে দেবো আমরা N। তাহলে এটা থেকে এটা পেলাম বলতে এটাকে আমরা কি বলে থাকবো, পিভিসি। তাহলে এটাই হলো আমাদের পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইডের ধর্ম হচ্ছে, এটা হচ্ছে তোমার অত্যন্ত শক্ত, অতি শক্ত, এবং এটা হচ্ছে তোমার দৃঢ় পদার্থ, মানে এটা প্রচণ্ড শক্ত এবং দৃঢ় পদার্থ।
এটা তোমার ওই জল তেল অ্যাসিড ক্ষারক, জল তেল অ্যাসিড ক্ষারক ইত্যাদির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে না, ইত্যাদির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করবে না। এইরকম একটা পদার্থ হচ্ছে তোমার পিভিসি। এরপর পিভিসিকে কী কাজে ব্যবহার করা হয় সেটা তো তোমরা ক্লাস 10-এ তোমরা এগুলো পড়েছো। পিভিসিকে বৈদ্যুতিক তার, কেবলের আচ্ছাদন ইত্যাদি তৈরি করতে আমাদের পিভিসি ব্যবহার করা হয়। বোঝা গেছে? আচ্ছা, তাহলে পিভিসি আমাদের মোটামুটি কমপ্লিট। এরপরে আমরা দেখব কি, এরপরে আমরা দেখব টেফলন। টেফলন আমরা এরপর দেখব। এখন আমরা দেখব পলিটেট্রাফ্লুরোইথিলিন, যেটাকে আমরা বলে থাকি টেফলন। এটাকে আমরা বলে থাকবো পলিটেট্রাফ্লুরোইথিলিন, PTFE। এটা আমরা তৈরি করব টেট্রাফ্লুরোইথিলিন থেকে। টেট্রাফ্লুরোইথিলিন বলতে দাঁড়াও, ইথিলিনটাকে আমরা এইভাবে লিখে থাকি CH2 ডবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিলিন। যদি ইথিলিনের এই হাইড্রোজেনগুলো আমি যদি প্রতিস্থাপিত করে এখানে F মানে ফ্লুরিন প্রবেশ করাই, তাহলে এটাকে আমরা বলে থাকবো পলিটেট্রাফ্লুরোইথিলিন। এটা আমাদের প্রয়োজন হবে। তাহলে আমাদের যে মনোমার প্রয়োজন হবে, মনোমার, সেই মনোমারটা কাকে প্রয়োজন? মনোমারটা হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন, অর্থাৎ CF2 ডবল বন্ড CF2। এটা হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন, এটা আমাদের প্রয়োজন হবে। আচ্ছা, তাহলে এটা কি করব? এটাকে পলিমারাইজেশন বিক্রিয়ায় পার্টিসিপেট করাতে হবে। পলিমারাইজেশন বিক্রিয়া বলতে এখানে লিখছি দেখো CF2 ডবল বন্ড CF2, এটা আমরা নিয়ে নেবো N টাইমস। এখান থেকে পলিমারাইজেশন বিক্রিয়া হবে। পলিমারাইজেশন বিক্রিয়া বলতে এখানে যে পলিমারাইজেশন বিক্রিয়াটা হবে সেটাকে আমরা বলে থাকি সাসপেনশন পলিমারাইজেশন। লিখছি দেখো এখানে সাসপেনশন পলিমারাইজেশন সাসপেনশন পলিমারাইজেশন বিক্রিয়া হবে। এবং এটা কি লিখবো? এভাবে লিখবো F2C। এখানে এই যে ডবল বন্ড ছিল সেই ডবল বন্ডটাকে আমি এখানে সিঙ্গেল বন্ড করব, আবার লিখবো F2C এবং এটা চলতেই থাকবে। এবং এখানে লিখবো আমরা N বলতে আমাদের এই PTEF অর্থাৎ টেফলন আমাদের তৈরি হয়ে গেছে। পলিটেট্রাফ্লুরোইথিলিন তৈরি হয়ে গেছে। কোথা থেকে তৈরি হলো? এখান থেকে। এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি টেট্রাফ্লুরোইথিলিন। আচ্ছা, এরপর আমরা দেখব এর ব্যবহার কি। আচ্ছা, এর ব্যবহার এখানেই বলে দিচ্ছি। হ্যাঁ, এর ব্যবহার হচ্ছে এর মধ্যে তোমার একটা ননস্টিক ধর্ম দেখা যায়। ননস্টিক ধর্ম দেখা যায় বলে এটাকে ননস্টিকি বাসনপত্র, যে বাসনপত্রগুলো হয় সেই বাসনপত্র তৈরিতে আমাদের এই টেফলন ব্যবহার করা হয়। দ্বিতীয়ত কথা আমি এখানে লিখছি, এই যে টেফলন আছে এটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। আর কি বলবো? আর হচ্ছে এর তাপীয় স্থায়িত্ব উচ্চমানের। এই টেফলনের তাপীয় স্থায়িত্ব মানে তাপীয় স্থায়িত্ব উচ্চমানের বলতে এর গলনাঙ্ক অনেক বেশি, অনেক তাপ দিলে তবে গলবে, সেই জন্য বলা যায় তাপীয় স্থায়িত্ব উচ্চমানের। আচ্ছা, আর রাসায়নিকভাবে নিষ্ক্রিয় বললাম। আচ্ছা, এটা হচ্ছে তড়িতের কুপরিবাহী। এটা হচ্ছে তড়িতের কুপরিবাহী। বোঝা যাচ্ছে কথা? যেহেতু এটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, যেহেতু এটার তাপীয় স্থায়িত্ব উচ্চমানের এবং যেহেতু এটি তড়িতের সুপরিবাহী, সেই জন্য এটাকে আমরা প্রয়োজন করব, মানে এটাকে আমরা ব্যবহার কোন জায়গায় করতে পারবো? এই যে টেফলনকে আমরা ব্যবহার করতে পারবো ওই বৈদ্যুতিক তারের অন্তরক পদার্থ হিসাবে। বৈদ্যুতিক তারের মধ্যে অন্তরক পদার্থ হিসাবে আমরা কাকে ব্যবহার করব? আমরা টেফলনকে ব্যবহার করে থাকবো। বোঝা গেছে? তাহলে আমাদের টেফলন কমপ্লিট। এরপরে আমরা দেখব হচ্ছে অরলন বলতে প্যান, পলিঅ্যাক্রিলোনাইট্রাইল। আমরা দেখব হচ্ছে তোমার প্যান বলতে অরলন, পলিঅ্যাক্রিলোনাইট্রাইল। এর জন্য আমাদের প্রয়োজন হবে মনোমার, এবং যে মনোমারটার প্রয়োজন হবে সেটাকে আমরা বলে থাকবো অ্যাক্রিলোনাইট্রাইল। সেটাকে আমরা প্রথমে উৎপাদন করব। মনোমার উৎপাদন করার জন্য আমাদের লাগবে এখানে অ্যাসিটিলিন গ্যাস বলতে এই C ট্রিপল বন্ড CH, এটাকে আমরা কী বলে থাকবো? অ্যাসিটিলিন। এর সঙ্গে আমাদের লাগবে HCl রিয়াকশন করবে। আচ্ছা, এই রিয়াকশনটা ঘটানোর জন্য আমাদের প্রয়োজন হবে কিউপ্রাস ক্লোরাইড বলতে Cu2Cl2, এর সঙ্গে লাগবে আমাদের HCl। তার মানে এর মানে হচ্ছে এটাই যে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে দ্রবীভূত কিউপ্রাস ক্লোরাইডের উপস্থিতিতে HCl এর সঙ্গে যদি আমরা অ্যাসিটিলিনের রিয়াকশন ঘটাই, তাহলে আমাদের ওই অ্যাক্রিলোনাইট্রাইল তৈরি হবে। কী হবে? এই H-টাকে এখানে যুক্ত হবে এই কার্বনের সঙ্গে, আর এই CN-টাকে এই কার্বনের সঙ্গে যুক্ত হবে। আবার বলছি শোনো, এই H-টাকে এই কার্বনের সঙ্গে আর CN-টাকে এই কার্বনের সঙ্গে যুক্ত হবে। তাহলে কি তৈরি হবে? তাহলে এখানে দুটো হাইড্রোজেন হয়ে যাবে। এখানে হবে তোমাদের H2C হয়েছে, আর এখানে এই যে CH আছে, এই CH এর সঙ্গে দেখো CN যুক্ত হলো, CH এর সঙ্গে CN যুক্ত হলো। বোঝা গেছে? আর দেখো এখানে ছিল ট্রিপল বন্ডটা হয়ে যাবে তোমাদের ডবল বন্ড, কারণ এখানে অ্যাডিশন রিয়াকশন হলে কি হয়? তোমাদের ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড হয়ে যায়, ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড হয়ে যায়। এটাকে আমরা কি বলে থাকবো? আমরা বলে থাকবো অ্যাক্রিলোনাইট্রাইল। এর আর একটা নাম আছে, এর নাম হচ্ছে তোমাদের ভিনাইল সায়ানাইড। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা ওই
অ্যাক্রিলোনাইট্রাইল বা ভিনাইল স্যালাইন নিয়ে নেবো। অর্থাৎ প্যান উৎপাদনের জন্য আমরা কাকে নেবো, ওই H2C এটা নেবো, এর সঙ্গে এটা কি আছে CH। আচ্ছা, এই যে সিঙ্গেল বন্ড CN আছে, এটাকে আমরা এদিকে লিখছি, এটাকে আমরা কোন দিকে লিখবো, ধরো এইদিকে লিখলাম, নিচে লিখলাম, বোঝাতে সুবিধা হবে। কত টেম্পারেচার নিতে হবে, 30 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার প্রয়োজন হবে। কি রিয়াকশন হবে, সাসপেনশন পলিমারাইজেশন রিয়াকশন হবে। আচ্ছা, এখানে প্রয়োজন হবে রেডক্স প্রারম্ভ বলতে ইনিশিয়েটর বলতে যেটা একটা রিয়াকশনকে সূচনা করে। তাহলে আমরা এখানে রেডক্স প্রারম্ভের উপস্থিতিতে এখানে হবে তোমাদের সাসপেনশন পলিমারাইজেশন রিয়াকশন হবে, এবং রিয়াকশন হওয়ার পর এটা থেকে ওই অ্যাক্রিলোনাইট্রাইল থেকে আমাদের পলিঅ্যাক্রিলোনাইট্রাইল তৈরি হবে। কি করব, আমরা এখান থেকে ডবল বন্ডকে সরিয়ে দেবো, সিঙ্গেল বন্ড করব। এখানে আছে আমাদের CH আর এখানে করব CN, এটা হলো সিঙ্গেল বন্ড, এবং এটাই চলতে থাকবে, এবং চলতে থাকলে কি তৈরি হবে, পলিঅ্যাক্রিলোনাইট্রাইল। আচ্ছা, আমি এখানে সব কিছু লিখে দিয়েছি। এই যে এটা তৈরি হয়েছে, এটাকে বলা হয় প্যান, PAN, পলিঅ্যাক্রিলোনাইট্রাইল। কোথা থেকে তৈরি হলো, অ্যাক্রিলোনাইট্রাইল থেকে আমরা পেলাম কি, পলিঅ্যাক্রিলোনাইট্রাইল। এর ধর্ম হচ্ছে এটি দৃঢ় সেমি ক্লাসাকার থার্মোপ্লাস্টিক পলিমার, আর এর ব্যবহার বলতে মোজা, সোয়েটার ইত্যাদি তৈরির জন্য ফাইবার হিসাবে এটিকে ব্যবহার করা হয়ে থাকে।